পরদিন দুপুরে আসে আকাশের বাবা আমজাদ শেখ ছেলে আর ছেলের বউকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য। ওনার সাথে অসীমও এসেছে। দুজনকে রিশাদ বাড়ির ভেতরে নিয়ে আসে। সকলের সাথে কুশলদারি শেষে সোফায় বসতে দেওয়া হয় দুজনকে। আকাশ, রাফি আর নিলয় ছাদ থেকে নেমে আসে। ছাদে দাঁড়িয়ে থেকেই দেখছে বাবা ভাইকে আসতে। রাহাও নিজের রুম থেকে বেরিয়ে আসে। শ্বশুর আর দেবরকে দেখে সালাম দিয়ে এগিয়ে যায়। সালামের জবাব দিয়ে আমজাদ শেখ রাহাকে নিজের পাশে বসার জন্য জায়গা করে দেয়। রাহা শ্বশুরের পাশে বসে। অসীম বাড়ির চারদিকে নজর বুলাচ্ছে। বাড়ির সকল মেহমানরা চলে গেছে, তাই বাড়ি ফাঁকা হয়ে আছে। সিঁড়ি বেয়ে নামার সময় আকাশ দেখতে পায় ওর বাবা রাহা আর রাহার দাদির সাথে কথায় মশগুল হয়ে গেছে। অসীম এদিক সেদিক তাকাচ্ছে। মিলার ট্রে হাতে এগিয়ে আসছে কিচেন থেকে। মিলার পেছন পেছন রাহার মা আয়েশা খানম। ড্রয়িং রুমে আর কেউ নেই। আকাশ, নিলয় আর রাফি এগিয়ে এসে দাঁড়ায় সোফার পাশে। আকাশ ওর বাবাকে সালাম দেয়, সাথে নিলয় ও রাফিও। সালামের জবাব নেন আমজাদ শেখ। মিলা ওদের তিনজনকে সোফায় বসতে বলে। সেমাই, পায়েস, মিষ্টি আর দই এগিয়ে দেয় সোফায় বসে থাকা সকলের দিকে। আমজাদ শেখ রিশাদের দিকে তাকিয়ে বলে, রিশাদ বাবা, বেয়াইকে দেখতে পাচ্ছি না যে? আব্বু একটু অফিসে গিয়েছেন, একটু পরেই চলে আসবে। আমি যেতে চেয়েছিলাম, কিন্তু আব্বু আমাকে বাড়িতে থাকতে বলে নিজেই চলে গেল। ও, বেয়াই আসুক, আমি বেয়ের সাথে খাবো। আয়েশা খানম দ্রুত বলে, এ কেমন কথা ভাই সাহেব, আপনি কেন পরে খাবেন? এখন হালকা খাবার খান। রাহার আব্বু আসলে না হয় লাঞ্চ করবেন। সমস্যা নেই বেয়াম, ওরা খেয়ে নিক, আমি একটু পরেই খাবো। তা বললে চলবে না, খেতেই হবে আপনাকে। আমজাদ শেখ হেসে বললেন, ঠিক আছে খাচ্ছি, আপনিও খান তাহলে। না না ভাই সাহেব, আমার মিষ্টি খাওয়া বারণ, আপনি খান, সমস্যা নেই। আপনার শরীর এখন কেমন আছে? আলহামদুলিল্লাহ, আগের থেকে বেটার। ভালো থাকলেই ভালো। আল্লাহ তাআলা আপনাকে দীর্ঘজীবী করুক, আমিন। দোয়া করবেন ভাই সাহেব, আর কটা বছর যেন বেঁচে থাকি। শেষের কথাগুলো বলতে যেয়ে আয়েশা খানমের চোখ দুটো চিকচিক করে ওঠে। রিশাদ মায়ের দিকে তাকিয়ে শাসনের সুরে বলে, আম্মু কি বলছো এসব? এরকম কথা বলতে নিষেধ করেছি না? কিচ্ছু হবে না তোমার। সামনের মাসেই ইংল্যান্ড নিয়ে যাব তোমাকে, ওখান থেকে একদম সুস্থ হয়ে ফিরবে তুমি। শুধু শুধু এসব কথা বলবে না। আর আয়েশা খানম ছেলের কথা শুনে আর কিছু বলে না। দুই ছেলে মেয়ের মুখের দিকে তাকিয়ে থাকে। এত সুখী একটা পরিবার থাকতেও ওনার কপালের সুখ হয়তো বেশি দিন টিকবে না। তাই তো আল্লাহ তাআলা এই বয়সে এতগুলো রোগ সৃষ্টি করেছেন ওনার শরীরের ভেতর। সেই সব রোগ ধীরে ধীরে গ্রাস করে নিচ্ছে ওনাকে ভেতর থেকে। এখন একটি অ্যাড চলবে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। ওয়ানেক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার। পিএসজি এবং সিরিয়া এই অ্যাপের অফিসিয়াল পার্টনার। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজে আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, রকেট, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই গুগলে ওয়ানেক্স সার্চ করে প্রথম ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ওয়ানমারুফ ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত জেতার সুযোগ পান। ওনার দুটো আশা পূরণ হয়ে গেছে। এখন ছেলে মেয়ের ঘরে নাতি নাতনি দেখে পৃথিবী থেকে বিদায় নিলে আর কোনো অপূর্ণ ইচ্ছা থাকবে না। পূর্ণ তৃপ্তি নিয়ে বিদায় নেবেন পৃথিবী থেকে। ওনার হাজবেন্ড, ছেলে শুধু শুধু ওনার পিছনে এত টাকা খরচ করছে। উনি তো জানেন খুব বেশি সময় নেই ওনার জীবনে, তাই তো তাড়াহুড়ো করে ছোট মেয়েটাকেই বিয়ে দিয়ে দিল। আকাশের ব্যাপারে সব খোঁজ খবর নিয়েই সম্পর্ক করতে এগিয়েছেন। আকাশ যেমন ভালো ছেলে, তেমন আকাশের ফ্যামিলিও ভালো। উনি জানেন আকাশের ফ্যামিলি ওনার আদরের মেয়েটাকে যত্ন করেই রাখবে। আয়েশা খানমের কথা আর ওনার অবস্থা বিবেচনা করে রিশাদ আর রাহার বাবা রেজওয়ান মাহবুব ও রাহার বিয়ে দিতে রাজি হয়েছে। না হলে এত ছোট রাহাকে তারা কখনোই বিয়ে দিত না। তারা তো জানেন রাহা কেমন মেয়ে। এক গ্লাস পানি ঢেলে পর্যন্ত খায় না রাহা। ওর সব কাজ মেয়েটার বাড়ির সবাই করে দেয়। রাহার কাজ সারাদিন বাড়িতে দৌড়াদৌড়ি করা আর অকাজ করা। আকাশের বাবা মা রাহার ব্যাপারে সবই জানেন। রাহা কেমন ছটফটে, চঞ্চল, দুরন্ত একটা মেয়ে। রাহাকে ওনার বেশ মনে ধরেছিল, তাই তো আর দ্বিমত পোষণ করেনি। আকাশ রাহার বয়স জানার পর দ্বিমত করবে ভেবে রাহার বয়সেও বলেনি। মেয়ে দেখার জন্য জোরও করেনি। বয়সের সাথে সাথে রাহাও চেঞ্জ হয়ে যাবে এই আশায় ছোট রাহাকেই ছেলের বউ করে নিয়ে এসেছেন। রিশাদের কথার আগামাথা কিছুই বুঝতে পারে না আকাশ। তাই তো তাকিয়ে আছে শাশুড়ি আর রিশাদের দিকে। কিছু জিজ্ঞেস করবে সেটাও করে না। শাশুড়ির দিকে ভালোভাবে তাকায়। দেখে অসুস্থ মনে হচ্ছে না, একদম সুস্থ স্বাভাবিক মানুষের মতোই লাগছে। কি হয়েছে ওনার? বড় ধরনের কোনো অসুখ হয়েছে কি? আকাশ ঠিক করে পরে ওর বাবা নয়তো রিশাদের কাছে জিজ্ঞেস করবে কি হয়েছে শাশুড়ি মায়ের। খাওয়া শেষ হওয়ার আগেই বাড়ি
বাড়ির ভেতরে প্রবেশ করে রাহার বাবা রেজওয়ান মাহবুব। ভেতরে প্রবেশ করতে করতেই হাসি মুখে সালাম দেন মেয়ের শ্বশুরকে। আমজাদ শেখও হাসি মুখেই সালামের জবাব নেন। সোফা থেকে দাঁড়িয়ে কোলাকুলি করে কুশল বিনিময় করেন দুজন। বেআই মশাই, আপনি 5 মিনিট বসুন, আমি চেঞ্জ করে আসছি। আচ্ছা আসুন। রেজওয়ান মাহবুব রুমের দিকে এগিয়ে যায়। খালি প্লেট বাটি ফ্রিজ গুছিয়ে নিয়ে যায় মিলা। আয়শা খানম কিচেনের দিকে এগিয়ে যেতে নিতেই পেছন থেকে ডেকে ওঠেন আমজাদ শেখ। বেয়ান, ওদিকে কোথায় যাচ্ছেন? কিচেনে। আমি তো সেটাই বলছি, কিচেনে যাচ্ছেন কেন? দেখে আসি সব ঠিকঠাক হলো কিনা। দেখতে হবে না, আপনি বসুন এখানে। আসার পরেও দেখলাম কিচেন থেকে বেরিয়ে আসছেন। সারাদিন বসেই থাকি, বসে বসে কি আর সময় কাটে? পাশ থেকে রাহার দাদি বলেন, আর বলো না বাবা, আমাদের কোনো কথাই শোনে না। নিষেধ করলেও বারবার কিচেনে চলে যায়। আয়শা খানম মেয়ের পাশে বসে, মেয়ের হাতটা শক্ত করে ধরে রাখে নিজের হাতের মুঠোয়। ওনার আদরের শখের মেয়েটা, কত যত্ন করে বড় করেছেন তিনি। মেয়েটাকে অল্প বয়সে বিয়ে দিয়ে দূরে পাঠিয়ে দিলেন। তারপরেও মনে কেমন শান্তি শান্তি লাগছে। মনে হচ্ছে বুকের উপর থেকে টন ওজনের একটা পাথর নেমে গেছে। 16 বছর কম না, ওনারও 16 বছর বয়সে বিয়ে হয়েছিল। তবে ওনার মেয়েটা ওনার মতো হয়নি। ছটফটে চঞ্চল দুরন্ত হলেও বুদ্ধি নেই ছটাকখানিও। ছটফটে চঞ্চল দুরন্ত হলেও বুদ্ধি নেই ছটাকখানিকও। যা বুদ্ধি আছে সব অকাজের, তবুও সকলের চোখের মণি। দুপুরের খাওয়া দাওয়া সেরে সোফায় বসে গল্পে জুড়ে বসেছেন আমজাদ শেখ আর রেজওয়ান মাহবুব। রাজা নিজের রুমে লাগেজ গোছাচ্ছে বললে ভুল হবে, দলামোচড়া করে ভরে রাখছে। বেডের উপর বসে রাহার কাজ দেখছে আকাশ। বলছে না কিছু মুখ দিয়ে, চুপচাপ ফোন চাপছে আর বউয়ের কাজ দেখছে। মাঝে মাঝে মুচকি মুচকি হাসছে। অসীম, নিলয় আর রাফি গেস্ট রুমে বসে আছে। এখান থেকে যে যেতে হবে সেদিক কারো খেয়ালই নেই। ওদের ভাবসাব দেখে মনে হচ্ছে এটা ওদেরই বাড়ি। এখান থেকে যেতে হবে না কোথাও। চেঞ্জ করা নেই, তৈরি হওয়া নেই। 3 জন লম্বা হয়ে শুয়ে আছে ব্ল্যাঙ্কেটের নিচে। নিলয় আর রাফি আকাশের ফ্রেন্ড হলেও অসীম ফ্রি মাইন্ডের হওয়ায় ওর সাথেও ভালো সখ্যতা আছে দুজনের। তাই তো 6 বছরের ছোট হওয়া সত্ত্বেও দুজনের মাঝখানে শুয়ে আছে অসীম। শুধু শুয়ে নেই অসীম, কোন কোন মেয়ের সাথে কি চ্যাট করেছে মেসেঞ্জারে সে সব দেখাচ্ছে দুজনকে। তবে কোনো অশ্লীল চ্যাট করেনি, সব ফানি ফানি চ্যাটিং। 3 জন চ্যাট পড়ছে আর হাহা করে হাসছে। 3 জন এক গোয়ালের গরু, তাই তো বড় দুজন ছোট জনকে আরো উস্কানি দিচ্ছে। রাহা সবকিছু লাগেজে ভরে নেয়। আরেকটা ব্যাগ নামিয়ে আলমারি থেকে ড্রেস বের করে ভরতে নিলেই আকাশ ভ্রুকুচকে তাকিয়ে বলে, ওগুলো ব্যাগে ভরেছো কেন? নিয়ে যাব সেজন্য। নিতে হবে না। কেন? তাহলে কি পরবো? আমি তো শাড়ি সামলে রাখতে পারি না। বাড়ি ফেরার সময় শপিং মল থেকে ড্রেস কিনে দেব। ওগুলো নিতে হবে না। এগুলো তাহলে কে পরবে? এখানে যখন আসবে তখন পরবে। কিছু না বলে মুখ বাঁকিয়ে ব্যাগটা আলমারির ভেতর রেখে লাগিয়ে দেয়। অন্যদিকে ঘুরে দাঁড়িয়ে রইল। আকাশ রাহার দিকে তাকিয়ে থেকেই বলল, সবকিছু গোছগাছ হয়ে গেলে তৈরি হয়ে নাও, আবার মলেও যেতে হবে। রাহা কিছু না বলে আলমারি খুলে বোরকা হিজাব বের করে রেখে ওয়াশরুমে প্রবেশ করে। বোরকা হিজাব দেখে আকাশের ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। ও তো চাইছিল আজকেই মল থেকে রাহাকে বোরকা হিজাব কিনে দেবে। আজকে মলে গেলেও ওর বউ অন্য ছেলেটা দেখবে, এটা নিয়েও ভাবছিল। আবার রাহা কি বোরকা হিজাব পরতে চাইবে, ব্যাপারটা নিয়েও ভাবছিল। কিন্তু রাহা তো আগে থেকেই বোরকা হিজাব পরে, তাই ওর মনের খচখচানি কমে যায়। ফোনের স্ক্রিনে তাকিয়ে রাফির নাম্বার বের করে ডায়াল করে। রিং হতেই রিসিভ হয় অপর পাশ থেকে। কি করছিস? কেন? কেন আবার? বাড়ি ফিরতে হবে না এখনই? না, 1 বছর পর। ফাজলামি করছিস? তৈরি হয়ে নে, একটু পরেই বের হব। অসীম কোথায়? কাছেই। 3 শয়তান এক জায়গায় হয়েছিস, তাই তো সব ভুলে গেছিস। তৈরি হয়ে নিচে আসবি সোজা। আচ্ছা বস, রাখছি। বলেই ফোন রেখে দেয় রাফি। অসীমের দিকে তাকিয়ে বলে, তোর ভাইটা এমন কেন? সেটা ভাইয়াকে গিয়ে জিজ্ঞেস করো, আমি কিভাবে বলবো? নিলয় ওঠ, বের হতে হবে একটু পর। দৌড় শালা, ঠান্ডার মধ্যে বের হতে ইচ্ছা করে নাকি? তোর বউ ঠান্ডার মধ্যে একা একা শুয়ে আছে, তাড়াতাড়ি উঠে বউয়ের কাছে গিয়ে শুয়ে থাক। ঠিক বলেছিস ভাই, আমি তো ভুলেই গিয়েছিলাম। বলেই লাফিয়ে বেড থেকে উঠে দাঁড়ায়, ওয়াশরুমে প্রবেশ করে ফ্রেশ হওয়ার জন্য। 5টা নাগাদ রুম থেকে বেরিয়ে আসে রাহা আর আকাশ। নিচে আসতেই দেখে সবাই উপস্থিত আছে ড্রয়িং রুমে। মেয়েকে দেখে এগিয়ে যায় আয়শা খানম। 2 হাতে শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে ওঠেন। মায়ের কান্না শুনে 2 হাতে জড়িয়ে ধরে রাহা নিজেও কেঁদে ওঠে। মা মেয়ের কান্নার ভারী হয়ে ওঠে ড্রয়িং রুম। মা বোনের কান্না দেখে রিশাদের চোখেও পানি চলে আসে। উপস্থিত সকলের মন ভারী হয়ে ওঠে দুজনের কান্নায়। প্রিয়তমা স্ত্রী আর আদরের মেয়ের কান্না সহ্য করতে না পেরে উল্টো দিকে ফিরে বাড়ির বাইরের দিকে এগিয়ে যায় রেজওয়ান মাহবুব। যেতে যেতে হাত দিয়ে চোখের পানি মুছে নেয় বারবার। কাঁদতে কাঁদতে আয়েশা খানমের অবস্থা খারাপ হয়ে যায়। রিশাদ মাকে জড়িয়ে ধরে রাহার কাছ থেকে ছাড়িয়ে নেয়। এক হাতে বোন, অন্য হাতে মাকে জড়িয়ে ধরে রাখে। ভাইকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো রাহা। মা বোনের কান্না বন্ধ করার জন্য রিশাদ বলে, কি শুরু করেছো আম্মু? ডক্টর তোমাকে বেশি কান্না করতে নিষেধ করেছে তো। মাথা ব্যথা শুরু হবে আবার। শান্ত হও, বুকে ব্যথা করবে।
রাহা, তুই কেন কাঁদছিস? দুদিন পর তো আবার গিয়ে নিয়ে আসবো, কাঁদছিস কেন এখন? চুপ কর, তোর কান্না দেখে আম্মু আরও বেশি কাঁদছে। নীলা এসে রাহাকে ধরে। রাহা ভাবিকে জড়িয়ে ধরে কান্না বন্ধ করার চেষ্টা করে। রিশাদ ওর মাকে ধরে সোফায় বসায়। মেয়ের এক গ্লাস পানি এনে দেয়। পানি খাইয়ে দিয়ে চোখের পানি মুছে দেয়। মায়ের দুই হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলে, কাঁদছো কেন আম্মু? দুদিন পর আবার নিয়ে আসবো, বেশি দূরে তো না। আকাশ চুপচাপ দুজনকে দেখে চলেছে। বিয়ের দিন বিদায়ের সময় রাহার আম্মু আব্বু ভাই ভাবি কান্না করলেও রাহা কান্না করেনি। কিন্তু সেই রাহা আজ এভাবে কান্না করছে গলা ছেড়ে। একে একে সবাই বাড়ির বাহিরে বেরিয়ে আসে। রাহাকে জড়িয়ে ধরে কেঁদে ওঠে রাহার দাদি। হাজবেন্ড মারা যাওয়ার পর থেকে গত 10টা বছর যাবৎ রাহা তার ঘুমের সঙ্গী। কত শত রাত গল্প শুনিয়ে শুনিয়ে রাহাকে ঘুম পাড়িয়েছে। জড়িয়ে না ধরলে মেয়েটা ঘুমাতেই চায় না। তার বুকের ওমেই ঘুমিয়ে থাকতো নাতনিটা। একটা রাত তাকে ছেড়ে কোথাও থাকতো না। সেই নাতনি গত 2 রাত ধরে তার কাছে ঘুমায় না। আবার কতদিন পর দেখতে পাবে তারও ঠিক নেই। এখন বিয়ে দিয়েছে, চাইলেও যখন তখন নিয়ে আসতে পারবে না। তাই ভাবি দাদি আব্বু সবাইকে জড়িয়ে ধরেই কান্না করে অনেকটা সময় ধরে। রিশাদ নিজেই বোনকে কারে বসিয়ে দেয়। আকাশের হাত নিজের হাতের মুঠোয় নিয়ে অশ্রু টলমল চোখে বলে, আকাশ, আমার বোনটা হাতে পায়ে বড় হলেও বুদ্ধিশুদ্ধি হয়নি তেমন। ওর সব কিছুতেই বেখেয়ালিপনা। নিজের কাজ নিজে করতে জানে না। 16 বছরের হলেও 5 বছরের বাচ্চাদের মতো কাজকর্ম করে। তবে বুঝিয়ে বললে সবই বোঝে। ওকে তুমি যা বলবে, যেভাবে বলবে সবই করবে ঠিকভাবে। তবে পরে আবার ভুলে যায় সব। ছটফটে চঞ্চল প্রকৃতির তো, তাই গুলিয়ে ফেলে সব। আঙ্কেল আন্টি সবই জানে রাহার বিষয়ে। আমরা ওর ব্যাপারে কিছুই লুকাইনি, সবই বলেছি। ভাই আমার, বোনটা ছোট, ওর খেয়াল রেখো তুমি। আমাদের সকলের বড় আদরের মেয়ে রাহা। ছোটবেলা থেকেই আহ্লাদেই বড় হয়েছে। আম্মুর অসুস্থতার জন্য এত তাড়াতাড়ি ওকে বিয়ে দিয়েছি। এখন থেকে ওর দায়িত্ব তোমার। তুমি ওকে নিজের মতো করে গড়ে নিও। বেশি জ্বালালে আমাকে ফোন করে বলো, আমি বুঝিয়ে বলে দেব দুষ্টামি না করতে। সবশেষে একটাই কথা বলতে চাই, আমার বোনটাকে যত্নে রেখো। আমি জানি তুমি ওকে ভালো রাখবে, যত্নে রাখবে। কিন্তু রাহা আর 5টা মেয়ের মতো হলে আমার এত টেনশন হতো না। আপনি টেনশন করবেন না ভাইয়া, আমি খেয়াল রাখবো রাহার। আপনি টেনশন ফ্রি থাকুন। তুমি ভালো থেকো, নিজের খেয়াল রেখো, সাথে ফ্যামিলির। বিশেষ করে আঙ্কেল আন্টির প্রতি যত্নশীল হইও। ওনাদের বয়স হয়েছে। আপনিও ভালো থাকবেন ভাইয়া, সকলের খেয়াল রাখবেন। আন্টিকে ভালো ডাক্তারের কাছে নিয়েন ইনশাল্লাহ। সকলেই বিদায় নিয়ে চলে যায়। কারে বসেও ফুপিয়ে ফুপিয়ে কাঁদে রাহা। পেছন থেকে অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে আছে রাহার বাড়ির সবাই। স্ত্রীকে ধরে ভেতরের দিকে আগায় রেজওয়ান মাহবুব, সাথে রিশাদ, নীলা আর রাহার দাদি। পরবর্তী পর্ব আপলোড হয়ে গেছে, এখনই গিয়ে শুনে আসুন।